প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো গ্রেট রাইটার্স অফ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে গ্রেট রাইটার্সরা রয়েছে তাদের সম্পর্কে একটু আলোচনা করবো এবং তাদের রাইটিং সম্পর্কে একটু আলোচনা করব। তো আশা করি এইটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এইটা সম্পর্কে ইন্ডিয়া থেকে রিকোয়েস্ট এসেছে, তার প্রেক্ষিতে এটা করছি। তো দেখো, দ্যাট পিরিয়ড অর্থাৎ এই যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড সেটার কথা বলা হচ্ছে। দ্যাট পিরিয়ড ইজ লস্ট সামহোয়ার ইন দ্য মিডস্ট অফ অ্যান্টিকুইটি, সো ফার অ্যাওয়ে দ্যাট অনলি ফ্র্যাগমেন্টস অফ লিটারেচার স্টিল সার্ভাইভ। বলা হচ্ছে ওই যে সময়টা অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটা সামহাউ যেভাবে হোক না কেন অ্যান্টিকিটির কারণে এইটা হারিয়ে গেছে। মানে এটা প্রাচীন যেহেতু যুগ, সে সময় যেহেতু প্রিন্টিং ব্যবস্থা ছিল না বা এত বেশি লোক শিক্ষিত ছিল না, বা এই জিনিসগুলো যে ভবিষ্যতে কাজে লাগবে, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবে, এই ধরনের কোনো মেন্টালিটি ছিল না, যার জন্য যেটা হয়েছে এগুলো হারিয়ে গেছে। এবং তার ভেতরেও কিছু জিনিস এখনও টিকে রয়েছে, এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টস অফ লিটারেচার, অর্থাৎ লিটারেচারের কিছু টুকরো, সাহিত্যের কিছু অংশ, কিছু টুকরো এখনও স্টিল এগুলো রয়েছে। We do know that the Anglo-Saxon did have a rich and varied tradition of stories and myths, which were later combined with Christian sentiment in order to produce their work. আচ্ছা, আমরা জানি যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যেটা ছিল সেটা একটা মানে ভালো রিচ, উন্নত এবং বৈচিত্র্যময় ট্র্যাডিশন ছিল তাদের, এবং তাদের যে স্টোরি এবং মিথ যেগুলো ছিল অর্থাৎ গল্প এবং কল্পকাহিনী, সেগুলোও বেশ মানে ভরপুর ছিল, অনেক অনেক উন্নত ছিল। এবং পরবর্তীতে এইগুলো কম্বাইন হয়ে ক্রিশ্চিয়ান একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল, এবং পরবর্তীতে সেখান থেকেই অনেক সাহিত্য প্রডিউস করা হয়েছে। Old English works can be roughly classified into the heroic, elegiac and Christian genres. বলা হচ্ছে ওল্ড ইংলিশ রাইটিং যেগুলো, সেগুলোকে যদি আমরা সিম্পলি ক্যাটাগরাইজ করি বা ক্লাসিফাইড করি, তাহলে যেটা দাঁড়ায় যে ওই যুগের রাইটিংগুলো একটা ছিল হচ্ছে হিরোইক রাইটিং এক ধরনের, আরেকটা ছিল এলিজিয়াক। এলিজিয়াক হচ্ছে করুণ কাহিনী বা দুঃখের কাহিনী, সেই ধরনের কাহিনী। আরেকটা হচ্ছে ক্রিশ্চিয়ান যে জনরা, সেই জনরা মানে ধর্মীয় যেই রাইটিং, এবং ক্রিশ্চিয়ান যে ধর্মটা সে সময় প্রাধান্য পাচ্ছিল, সুতরাং সেই ধর্মের রাইটিংগুলো ছিল আর কি। এই মানে মোটামুটি এই 3-4 রকমের ভেতরেই সব রাইটিংগুলো হয়ে থাকে। By far the most famous work of Anglo-Saxon origin is of course the epic poem Beowulf, which is found in the Cotton ভিটেলিয়াস ম্যানুস্ক্রিপ্ট। আচ্ছা, এইখানে যেটা বলছে যে এখন পর্যন্ত যেটা জানা যায় যে ফেমাস অ্যাংলো সেকশন এর যেই সময়টা ছিল, সেই সময়টার সবচেয়ে ভালো এবং সবচেয়ে ফেমাস যে রাইটিং সেটা হচ্ছে একটা এপিক একটা কবিতা মানে মহাকাব্য এক কথায়, এবং সেটার নাম হচ্ছে বেউল। এবং এইটা মূলত পাওয়া যায় কটন ভিটেলিয়াস নামক এক ধরনের কাপড়ের ওপরে ম্যানুস্ক্রিপ্ট করা, অর্থাৎ হাতে লিখিত হস্তলিপি একটা পাওয়া যায়। Beowulf is anonymous and its current epic form has been attributed to a mysterious poet who lived in Northumbria in the 8th century. আচ্ছা, বলা হচ্ছে এই যে বেউলফটা, এইটা লিখেছিল একটা অ্যানোনিমাস রাইটার। অ্যানোনিমাস বলতে আসলে ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ তার ছদ্মনাম সে ইউজ করে এটা লিখেছে। এবং বলা হচ্ছে যে কারেন্ট যে এপিকের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা সেই রাইটিংয়ের ভিতরে ছিল, এবং এইটা দিয়েছিল মিস্টেরিয়াস কবি, যে কিনা এই নর্থাম্ব্রিয়াতে সে বসবাস করত 8ম শতাব্দীতে। এবং এক কথায় তাকে আমরা জানি বেউলফ পোয়েট নামেই জানি, এবং বেউলফ হচ্ছে তার ছদ্মনাম। কে লিখেছিল আসলে তার এটা মানে এই ব্যাপারে এখনো শিওর হওয়া যায়নি। তো এই জন্য এই বেউলফের যে রাইটার তাকে বলা হয় বেউলফ পোয়েট। আচ্ছা, ইট হ্যাজ বিন স্পেকুলেটেড টু বি এ ম্যাশ আপ অফ ওল্ড ফোক সংস অর স্টোরিজ হুইচ ওয়ার ন্যারেটেড বাই বার্ডস অফ দ্য কোর্টস। কিন্তু তারপরে এটা ধারণা করা হয় যে এই যে এই রাইটিংটা মূলত একটা ম্যাশ আপ অফ ওল্ড ফোক সং, অর্থাৎ ওল্ড যে ফোক সং রয়েছে, যে লোকসঙ্গীত যেটা রয়েছে, সেগুলোরই একটা
ম্যাশ আপ মূলত এটা। এবং যেটা বলা হয় যে এইগুলো মূলত গেয়েছিল বার্ডস ইন দ্য কোর্ট, অর্থাৎ কোর্টের ভেতরে বা রাজপ্রাসাদের ভেতরে যে বার্ডগুলি, বার্ড মানে কবি, অর্থাৎ যে কবিরা ছিল তারাই মূলত এগুলো ন্যারেট করেছিল এবং এগুলো লিপিবদ্ধ করেছিল, এটা ধারণা করা হয়। তো বিউল্পের যে রাইটার তাদেরকে বলা হয় বিউল্প রাইটার বা বিউল্প পোয়েট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে এটা গেল কবিতা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইন প্রোজ, দ্য মোস্ট প্রলিফিক ডকুমেন্ট হুইচ is regarded as an authentic portrayal of the age is Historia Ecclesiastica de Gentis Anglorum by the monk known as Venerable Bede from Jarrow। আচ্ছা, বলা হচ্ছে যে প্রোজ রাইটিংয়ের মধ্যে সবচেয়ে উন্নত, প্রলিফিক এবং সবচেয়ে ভালো যে রাইটিংটা হিসেবে গণ্য করা হয় এবং সবচেয়ে অথেন্টিক যেটা, সেটা হচ্ছে এই এই যে এইটা হিস্টোরিয়া ইক্লেস্টিক ডি জেন্টিস অ্যাংলোরাম, এই নামে একটা বই। এবং বলা হচ্ছে এইটা লিখেছিলেন ওই সময়ের একটা মঙ্ক, এক সন্ন্যাসী, তার নাম হচ্ছে, তাকে মানে সে যে নামে পরিচিত সেটা হচ্ছে ভেনারেবল বেড বা বেডে নামে, এবং সে জারো নামক এক জায়গা থেকে সে এসেছে। ইট কন্টেইনস ম্যাটেরিয়াল অফ ওল্ড ইংলিশ লিজেন্ডস অ্যান্ড কাস্টমস অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ভ্যারিয়াস প্রলিফিক পিপল। এই যে হিস্টেরিয়া এক্লেসিয়াস্টিকা, এই যে রাইটিংটা, এই রাইটিংটার ভেতরে ছিল সাধারণত প্রাচীন যে ইংলিশ কাহিনীগুলো সেইগুলো, এবং তৎকালীন যে রীতিনীতি সেগুলো, এমনকি ওই সময়ের যে লোকজন, সে লোকজনদের যে হিস্ট্রি, সেই হিস্ট্রি হচ্ছে লিপিবদ্ধ ছিল এখানে। এক কথা বলা যেতে পারে হিস্ট্রি বুক। আচ্ছা, এই জন্য কিন্তু এই বেডেকে বলা হয় যে প্রথম হিস্টোরিয়ান বলা হয়ে থাকে, সাকসেসফুল হিস্টোরিয়ান বলা হয়ে থাকে, প্রথম হিস্টোরিয়ান আগে এই বেডেকে বলা হয়। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট, গ্র্যান্ডসন অফ এসবার্ট, ওয়াজ অলসো এ প্রমিনেন্ট রাইটার। অর্থাৎ এই যে কিং আলফ্রেড, সেও একজন প্রমিনেন্ট রাইটার ছিল, এবং সে ছিল মূলত এসবার্ট এর গ্র্যান্ডসন মানে নাতি। He translated several works from Latin into the language of the Anglo-Saxons and led the push for social and educational reforms amongst his people. বলা হচ্ছে যে এই ব্যক্তি অর্থাৎ কিং আলফ্রেড, সে কিছু রাইটিং সেটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজ, তৎকালীন ল্যাঙ্গুয়েজে আর কি, সে ট্রান্সলেট করেছিল। এবং এই ট্রান্সলেশনের মাধ্যমে সে কী করেছিল, তার সময়ের লোকদেরকে সোশ্যাল এবং এডুকেশনাল যে রিফর্ম যেটা করার সেটা সে করেছিল। মানে এক কথায় তাদের ওই সময়ের লোকদেরকে সে শিক্ষিত করার চেষ্টা করেছিল এইভাবে। হি ওয়াজ এ লার্নেড ম্যান অ্যান্ড অ্যাকমপ্লেসড স্কলার। বলা হচ্ছে এইটা মূলত একজন শিক্ষিত লোক ছিল এবং একজন পরিপূর্ণ এবং পড়াশোনা কমপ্লিট করে একজন স্কলার হয়েছিলেন তিনি। হি He is responsible for the publication of the Anglo-Saxon Chronicles, the first continuous written history of a Western nation. Again open to dispute, this is what I heard. আচ্ছা, বলা হচ্ছে যে একটা জিনিস যে, আচ্ছা এটুকু দরকার নেই, বলা হচ্ছে যে এই যে আলফ্রেড অর্থাৎ কিং আলফ্রেড, সে ছিল মূলত অ্যাংলো স্যাক্সন ক্রনিকেলসের পাবলিশার ছিল এক কথা। এবং এই পাবলিশার সে যেটা করেছিল যে এই রাইটিংটা মূলত অন্যদেরকে দিয়ে লিখায় নিয়েছিল এবং সেই স্পন্সর করেছিল, স্পন্সর করে এটাকে পাবলিশ করেছিল। তো তারপরেও এটা তার নামেই হচ্ছে প্রকাশিত হয়েছিল। এবং এই রাইটিংটাই ছিল প্রথম হিস্টোরি যেটা ওয়েস্টার্ন নেশনের লোকেরা এটা তৈরি করেছিল, মানে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেলস যেটা, এইটা মূলত এই ইউরোপিয়ান যারা ছিল তারা কিন্তু এটা প্রথম, তাদের যে হিস্ট্রি বই যেটা, সেটা কিন্তু এটাই। In poetry, the most famous poet of the 7th century is probably Caedmon. So the Caedmon ছিল হচ্ছে পোয়েট্রিতে সবচেয়ে ফেমাস এবং রিকগনাইজড পোয়েট, অর্থাৎ যেহেতু বিওলফের পোয়েটদেরকে পাওয়া যায় না তাদের নাম, এবং এই ক্যাডমনকেই মূলত পাওয়া যায়, সেজন্য বলা হচ্ছে যে এটাই রিকগনাইজড এবং ফেমাস পোয়েট। An account of Cadmon's life is present in Bede's Historia Ecclesiastica. আচ্ছা, বলা হচ্ছে ইক্লেসিয়াস্টিকাতে যেই হিস্ট্রি রচিত হয়েছে, বেডে যে হিস্ট্রিটা রচনা করেছিলেন, সেইখানে
মূলত এই ক্যাডম্যানের লাইফ হিস্ট্রি পাওয়া যায়। ক্যাডম্যান ওয়াজ এ সিম্পলি ওয়ার্কার অ্যাট দ্য হুইটবে অ্যাবে। বলে যে হুইটবে অ্যাবেতে এই ক্যাডম্যান ছিল একজন সাধারণ কর্মচারী। ওয়ান নাইট হি রিটার্ন টু হিজ স্লিপিং প্যালেট আফটার এ ফিস্ট। এক রাত্রিতে সে একটা ভালো ভোজ বা খাবার দাবারের পরে একটা অনুষ্ঠান থেকে সে তার বাসস্থানে ফিরে আসলো, অ্যাশেমড বাই হিজ ল্যাক অফ এবিলিটি টু কম্পোজ সং। এবং সে লজ্জিত হয়ে ফিরে এসেছিল, কেননা তার কবিতা লেখার বা কোনো গান লেখার মতো তার ক্ষমতা ছিল না। দ্যাট নাইট অ্যান অ্যাঞ্জেল অ্যাপিয়ার টু হিম অ্যান্ড কমান্ডেড হিম টু সিং টু মি দ্য বিগিনিং অফ অল থিংস। সেই রাত্রিতে সে যেটা ঘটলো যে একজন অ্যাঞ্জেলকে সে স্বপ্নে দেখলো, এবং সেই অ্যাঞ্জেল যেটা এলো তাকে কমান্ড করলো যে তুমি যা কিছুই লেখা শুরু করো না কেন, শুরুতে আমার নাম নিও বা আমার নামে শুরু করো। In the days that followed, the residents of the abbey were astonished to find this illiterate young man composing verses of uncanny beauty and pity. বলা হচ্ছে পরবর্তীতে ওই দিনের পরে আর কি যেটা ঘটে যে ওই যে অ্যাবে যে মঠটা রয়েছে সেখানকার যে অন্যান্য যে লোকেরা ছিল তারা অবাক হয়ে গিয়েছিল যে এই ক্যাডমনের মতো একজন ইলিটারেট লোক, ইয়াং লোক, সে কিভাবে ভার্স এত সুন্দর কবিতা লিখছে বা গান লিখছে। হি ওয়াজ এনকারেজড অ্যান্ড মেন্টরড বাই দ্য অ্যাবেস হিল্ডা herself, the patron saint of poets and writers, and he established a school of poetry known as the Cadmonian School. বলা হচ্ছে এই ব্যক্তি ক্যাডমন সে এনকারেজড হয়েছিল এবং তাকে মেন্টরশিপ দিয়েছিল বা মেন্টর করেছিল হচ্ছে অ্যাবেস হিলদা নামে একজন, মানে অ্যাবেস হিলদা সে নিজে এটা করেছিল, এবং সে মূলত এই একজন হচ্ছে প্যাট্রন ছিল পোয়েটস এবং রাইটার্সদের, মানে পৃষ্ঠপোষক ছিল। এবং এর ফলে যেটা হয়েছিল এই ক্যাডমন সে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিল পোয়েট্রির, যেটার নাম দিয়েছিল ক্যাডমোনিয়ান স্কুল। সাইনিওলফ, এ কন্টেম্পোরারি অফ ক্যাডমন, ইজ অলসো কোয়াইট প্রলিফিক। বলা হচ্ছে সাইনিওলফ এইটা একটা একজন রাইটার, সে হচ্ছে এই ক্যাডমনের সময়েরই একজন প্রলিফিক রাইটার। His famous works includes Andreas, Christ and Ellen. তার যে ফেমাস যে কাজগুলি, অর্থাৎ এই সাইনি উলফের যে ফেমাস কাজ সেটা হচ্ছে অ্যান্ড্রিয়াস এবং ক্রাইস্ট অ্যান্ড এলেন, এই নামে হচ্ছে দুইটা রাইটিং। সাইনি উলফ ব্রট অ্যাংলি-স্যাক্সন পোয়েট্রি ইনটু এ রিয়াম অফ ডিডাক্টিক। এই সাইনি উলফে সে অ্যাংলো-স্যাক্সন যে পোয়েট্রিগুলো রয়েছে এইগুলোর ভেতরে একটা নৈতিক শিক্ষামূলক যে পোয়েট্রি সেইগুলো নিয়ে এসেছে, অর্থাৎ পোয়েট্রিগুলোকে নিয়ে এসেছে এই নৈতিক শিক্ষার যে রাজ্য বা নৈতিক শিক্ষার যে জনরা সেই টাইপের রাইটিংয়ের ভেতরে এই অ্যাংলো সেকশন যে পোয়েট্রিগুলো সেগুলোকে সে নিয়ে এসেছে, মানে সে এই ধরনের উপদেশমূলক বা নীতি শিক্ষামূলক রাইটিং লিখত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন রাইটার, একটা হচ্ছে সাইনি উলফ, এরপরে ক্যাডমন রয়েছে, এরপরে রয়েছে কিং আলফ্রেড, এরপরে ভেনারেবল বেডি সে রয়েছে, এরপরে সবচেয়ে সেটা হচ্ছে যে বিওল্ফ যে পোয়েট, যারা বিওল্ফ রচনা করেছিলেন তারা রয়েছে। তো আশা করি তোমরা এখানকার যে বেস্ট যে রাইটারগুলি এবং তাদের যে রাইটিংগুলি সেই রাইটিংগুলি সম্পর্কে তোমরা এখন জানতে পেরেছো। আশা করি এটা তোমাদের উপকারে আসবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।